আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছে বিএনপি। নির্বাচনে জনমনের সৃষ্ট অনিশ্চয়তা কাটাতে সুনির্দিষ্ট রোডম্যাপ চাওয়া হবে। ডাকসু রোডম্যাপে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ না থাকায় শিক্ষার্থীদের ক্ষোভ। কোনো রাজনৈতিক চাপ নেই দাবি ঢাবি কর্তৃপক্ষের। রাজনৈতিক প্রভাব দখল আর প্রতারণায় ফুলে ফেপে উঠেছে কেরানীগঞ্জের মধু সিটি হাউজিং। অত্যাচারে শতাধিক মানুষ এলাকা ছাড়া। আগুনে ক্ষতিগ্রস্ত টাঙ্গাইলের সখীপুরে সংরক্ষিত বনাঞ্চল। হুমকির মুখে জীববৈচিত্র্য বন কর্মকর্তাদের যোগসাজশের অভিযোগ। দুর্বৃত্তদের তাণ্ডবে মাথা গোঁজা ঠাঁই হারিয়েছে যশোরের নরেন্দ্রপুরের 14টি পরিবার। মাটিতে মিশিয়ে দিয়েছে ঘরবাড়ি আসবাবপত্র। ইরানকে পারমাণবিক সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করতে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা। আলোচনা নিয়ে আশাবাদী না হলেও নিরাশ নয় তেহরান। এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গোল ব্যবধানে সেমিফাইনালে উঠল বার্সেলোনা। একইভাবে পিএসজিও শেষ চারে। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছে আমি জেসিকা আবিদিন। এবারে বিস্তারিত সংবাদ। আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসছে বিএনপি। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের তাগিদ দিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবে বিএনপি। নির্বাচন নিয়ে জনমনের সৃষ্ট শঙ্কা ও অনিশ্চয়তা কাটাতে সুনির্দিষ্ট রোডম্যাপ চাওয়া হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সাইফুর রিপনের প্রতিবেদন। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর থেকে গণতান্ত্রিক উত্তরণে রাজনৈতিক দলগুলো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে এলেও এখনও নির্বাচনের সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ দেয়নি অন্তর্বর্তী সরকার। এ নিয়ে বিভিন্ন মহলের বক্তব্যে দিন দিন বাড়ছে অনিশ্চয়তা। এমন প্রেক্ষাপটেই প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের কাছে প্রশ্ন ছিল, কেন এমন বৈঠকের প্রয়োজন হলো? যারা নির্বাচন বিলম্বিত করতে চায় অথবা নির্বাচনই চায় না, এরকম দুই একটি দলের কথাবার্তায় সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্রসঙ্গ এবং ওনার বক্তব্য, ওনার প্রেস সচিবের বক্তব্য, তাতে করে আমাদের কাছে মনে হয়েছে যে নির্বাচনটি একটি অনিশ্চিত অবস্থার মধ্যে পড়ে যাচ্ছে। দু একজন উপদেষ্টা বিভিন্নভাবে কথাবার্তা বলছেন, বিভিন্নভাবে বক্তব্য প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন যে নির্বাচিত সরকার আসলেই আগের মতো হবে, সুতরাং অনির্বাচিত সরকারই শ্রেয়, এরকম অনেক বক্তব্য প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। তার মতে রাজনৈতিক দলগুলোকে দেয়া প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতির বাস্তবায়নে কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। তারা সব সময় আলাপ আলোচনাকে গুরুত্ব দিয়েছেন রাজনৈতিক দলগুলোর সাথে, এখনও দিচ্ছেন, কিন্তু তার প্রতিফলন আমরা আসলে কার্যক্ষেত্রে দেখছি না। আমরা মনে করি এই বিষয়টা তাদের আর একটু গভীরভাবে বিবেচনা করার দরকার। নির্বাচন কেন্দ্রিক সংস্কার দ্রুত শেষ করে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের উত্তরণে অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কথা জানান বিএনপির এই নেতা। নির্বাচনের রোডম্যাপ যদি এখন থেকে ঘোষণা করে, তার ফলাফল হবে জাতির মধ্যে এই বিষয়ে যে একটি অনিশ্চয়তা আছে সেটা কেটে যাবে। স্পেসিফিক রোডম্যাপ চাইব, যেটা তিনি জাতির সামনে প্রদান করবেন, যে ডিসেম্বরের মধ্যে, ডিসেম্বরেই অথবা ডিসেম্বরের আগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য অফিসিয়ালি তিনি নির্বাচন কমিশনকে ইনস্ট্রাকশন দেবেন। বিএনপি রাজপথের আন্দোলনের চেয়ে আলোচনার মাধ্যমে রাজনৈতিক সংকট নিরসনে সর্বোচ্চ চেষ্টা করছে বলেও দাবি করেন সালাউদ্দিন আহমদ। আমরা আগে ওনার সাথে কথা বলবো ওনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। লন্ডনে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিক রহমান ও নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান লিখেন, সম্প্রতি ইউরোপ সফরে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান ও নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে দেশে ফিরেছেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাসায় গিয়ে তারা দেখা করেন। দীর্ঘ এই সাক্ষাৎ পর্বে তারেক রহমানও উপস্থিত ছিলেন। ডাকসুর রোডম্যাপে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ উল্লেখ না থাকায় শিক্ষার্থীদের মতামতের প্রতিফলন হয়নি। মে মাসের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করে নির্বাচন চায় শিক্ষার্থীরা। আর গণতন্ত্র সংশোধন আচরণবিধি প্রণয়ন ও পরামর্শ কমিটির সুপারিশ সিন্ডিকেট সভায় অনুমোদনের পরই ডাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে ডাকসু হল গঠনতন্ত্র সংশোধনের সদস্য সচিব মুন্সি শামস উদ্দিন আহমেদ। নির্বাচন পেছাতে কোনো রাজনৈতিক চাপ নেই বলেও দাবি করেন তিনি। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু শতবর্ষ পুরনো বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র সংগঠন কাজ করে শিক্ষার্থীদের অধিকার আদায়ে। প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করার পাশাপাশি ভূমিকা রেখেছে 52-র ভাষা আন্দোলন, 66-র 6 দফা ও 71-এর স্বাধীনতা সংগ্রাম সহ বাংলাদেশের যে কোনো ক্রান্তি লগ্নে। ঢাবি অধ্যাদেশ 1973 অনুসারে ডাকসু মনোনীত 5 শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিনেটের সদস্য হন। তুলে ধরেন শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও সুযোগের বিষয়। প্রতিষ্ঠার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচিত হয়েছে 37 বার, যার 29 বারই হয়েছে ব্রিটিশ ও পাকিস্তান আমলের 50 বছরে। স্বাধীনতার 53 বছরে মাত্র 8 বার ভোট দেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সর্বশেষ 2019 সালের নির্বাচনের পর নানা রাজনৈতিক সমীকরণে থমকে আছে ডাকসু নির্বাচন। তাই 5 আগস্ট পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শিক্ষার্থীদের অন্যতম চাওয়া ছিল ডাকসু নির্বাচন। এরই ধারাবাহিকতায় নির্বাচনের সময়রেখা ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। টাইমলাইন অনুযায়ী এবছর মে মাসের শুরুর দিকে নির্বাচন কমিশন গঠন ও মাঝামাঝিতে ভোটার তালিকা চূড়ান্ত করার সিদ্ধান্ত জানানো হয়েছে। তবে ডাকসু রোডম্যাপে নির্বাচনের নির্দিষ্ট তারিখ উল্লেখ না করায় শিক্ষার্থীদের মতামতের প্রতিফলন হয়নি বলছেন অনেকেই। এই ডাকসু নির্বাচনের রোডম্যাপ আমরা পরে যেটা বুঝেছি, এখানে আমাদের কিছুটা আপত্তি রয়েছে। শিক্ষার্থীদের চাওয়া পাওয়ার পুরোটা প্রতিফলন এই টাইমলাইনে ঘটে না। যে রোডম্যাপ দিয়েছে এবং সেই রোডম্যাপ যাতে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করে এবং কারো চাপে মাথা নত করে যাতে নির্বাচনকে আবার পিছিয়ে দেওয়া বা এই ধরনের সিদ্ধান্ত যাতে না নেওয়া হয়। মে মাসের ভিতরে আসলে ইলেকশনটা হবে, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন যেভাবে টাইমলাইন দিয়েছে সেখানে পরবর্তী টাইমলাইন কিন্তু সুনির্দিষ্টভাবে নাই। আমরা এখন এটার জন্য আন্দোলন করব যে কবে নির্বাচন হবে সেটারও সুনির্দিষ্ট টাইমলাইন দিতে হবে। এখানে কোনো ফাঁকিঝুঁকি দেওয়ার সুযোগ নেই। এদিকে নির্বাচন পেছাতে কোনো রাজনৈতিক চাপ নেই, বরং এটি পুরোপুরি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখতিয়ার বলছেন ডাকসু গঠনতন্ত্র সংশোধন কমিটির সদস্য সচিব। ডাকসু নির্বাচনটা পুরোটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয়। সরকারের তো সহযোগিতা লাগবে। একটা নির্বাচন করতে হলে তো সেখানে বিভিন্ন কর্নারের বিভিন্ন সংগঠনেরই সহযোগিতা লাগে। আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন যারা আছে তাদেরও সহযোগিতা লাগবে। 3 সংস্কার কমিটির সুপারিশ সিন্ডিকেট সভায় অনুমোদন হলে নির্বাচনের তারিখ ঘোষণা হতে পারে। এই যে বিভিন্ন 3টা কমিটির সুপারিশগুলো সিন্ডিকেট অনুমোদন হওয়ার পরেই হয়তো পরবর্তী পদক্ষেপগুলো গ্রহণ করা হবে। সেই হিসাবে মে মাসের মধ্যে হয়তো ডাকসু নির্বাচন ডেট ঘোষণা হয়তো হতে পারে, কিন্তু ওই সময়ের মধ্যেই নির্বাচন করা বোধহয় খুব একটা হবে না। দ্রুত ডাকসু নির্বাচনের মাধ্যমে নতুন ও শিক্ষার্থী বান্ধব নেতৃত্ব পাবে ঢাকা বিশ্ববিদ্যালয়। বন্ধ হবে দলীয় ও লেজুর ভিত্তিক রাজনীতি, এমন প্রত্যাশা শিক্ষার্থীদের। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। নেই অনুমোদন, রাজনৈতিক প্রভাব আর দখলে অবৈধভাবে গড়েছে মধু সিটি হাউজিং। প্রতারণায় ফুলে ফেপে এখন কেরানীগঞ্জের সবচেয়ে প্রভাবশালী হাউজিং কোম্পানি। কেরানীগঞ্জের নিরীহ কৃষকদের জমি দিনে দুপুরে দখল করে গড়ে তুলেছে হাউজিং। মধু সিটির সন্ত্রাসী বাহিনীর অত্যাচারে এলাকা ছাড়তে বাধ্য হয়েছে শতাধিক মানুষকে। এসব অপকর্ম করে গেছে স্বৈরাচার আওয়ামী লীগের দাপট আর প্রভাব খাটিয়ে। হাউজিং কোম্পানির প্রতারণা নিয়ে শাহাদাত নিশাদের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন অঞ্জন বর্মন। কেরানীগঞ্জ উপজেলার তারানগর, কলাতিয়া, রোহিতপুর ও শাক্তা সহ বিভিন্ন এলাকায় ফসলি জমি দখল করে আবাসন প্রকল্প করেছে মধু সিটি। ঢাকার উপকণ্ঠের এই জায়গা থেকে দক্ষিণ দিকে মাইলের পর মাইল জমিতে দেখা মেলে আবাসন কোম্পানিটির সাইনবোর্ড। আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে বিক্রি হচ্ছে এসব জমি। জায়গা বেঁধে প্রতি কাঠার দাম 15 থেকে 70 লক্ষ টাকা পর্যন্ত। তবে অবাক করা বিষয় হচ্ছে অধিকাংশ জমির বৈধ মালিকানা নেই মধু সিটির। মূলত পতিত স্বৈরাচার সরকারের প্রভাবে এবং নিজেদের ক্ষমতা কাজে লাগিয়ে নিরীহ মানুষের জমি দখল করেছিল মধু সিটি নামে বেসরকারি এই আবাসন প্রতিষ্ঠান। তারা আমাদেরকে বলার এখতিয়ারও রাখে নাই যে আমরা যে মালিক, এই গুরুত্বটাও দেয় নাই।
এরা বরাদ করে ফেলছে। কামরুল ইসলাম, বিপু সাহেব আর শাহিন উপজেলা চেয়ারম্যান, এরা আওয়ামী লীগের নামদারি আর কি। আর এলাকায় যারা সন্ত্রাসী, এদের একটা গ্রুপ আছে, এরা লাঠি সোটার আন্দা টান্দা একটা গ্রুপ মোটরসাইকেল নিয়ে চলে, যারা নিরহ লোক তাদের উপর আক্রমণ করে ভয়ভীতি দেখায়, এরকমও কাটাছেড়াও করছে, অনেকে মারছে, অনেকে এলাকা ছাড়া করছে, এরকম আছে। ফসলি জমি থেকে শুরু করে পারিবারিক জমি কোনোটাই বাদ যায়নি মধু সিটির দখল থেকে। দিনে দুপুরেই অন্যের জায়গায় বালু ভরাট করে নিয়ে নেন নিজ আয়ত্তে, আর জমির প্রকৃত মালিক প্রতিবাদ করতে গেলেই ঠুকে দেন মামলা। টর্চার করছি এরকম অপবাদ আমাদেরকে দিচ্ছে, হ্যাঁ, দিয়ে আবার কিছু দিচ্ছে আমাদের নামে। কিছু কিছু জমি ওরা আমাদের না জানেই ভরাট করে ফেলছে, তো সেটা বাধা দিতে যাওয়ার কারণে আমার বড় ভাইদের তারা হামলা করেছে, মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হেনস্থ করেছে। আওয়ামী লীগের দাপট দেখিয়ে নিজস্ব বাহিনী দিয়ে অস্ত্র ঠেকিয়ে জমি দখল নিয়েছেন এমন ইতিহাসও রয়েছে মধু সিটির বিরুদ্ধে, যে প্রভাব এখনো চলমান মধু সিটির। যখনই দেখি রাতের আধারে বালি দিয়ে ভরে ফেলেছে আমাদের এলাকা, আমাদের জমি যাওয়া, তখন আমরা প্রতিবাদ করি। প্রতিবাদ করার পরে আমাদের উপর তাদের পেটুয়া বাহিনী এবং মোটরসাইকেল বাহিনী আমাদের উপরে ঝাঁপায় পড়ে, এবং এতে আমরা দূরে সরে যাই, জানে আমাদের করার কিছু নাই। পরিবেশ অধিদপ্তর থেকে শুরু করে জেলা প্রশাসন কোনোটারই অনুমোদন নেই এই অবৈধ হাউজিং কোম্পানিটির। শুধুমাত্র রাজনৈতিক আশ্রয়ে মধু সিটির কালো হাত থেকে রক্ষা পায়নি খালবিল ও সরকারি খাস জমি। 2019 সালে বুড়িগঙ্গার নদী দখল করে গড়ে ওঠা মধু সিটির কালো হাত থেকে 100 একর জমি উদ্ধার করেছিল বিআইডব্লিউটিএ, যেখানে নদী দখল করে প্লট বানিয়ে বিক্রিও করেছিল এই হাউজিং। গেল বছরে মার্চে মধু সিটিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছিল রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। কিন্তু চোরে না শুনে ধর্মের কাহিনী। পতিত স্বৈরাচার সরকার পালালেও আওয়ামী দাপটে প্রভাব বিস্তার করা মধু সিটির প্রভাব রয়ে গেছে এখনও। অনুমোদনহীন হাউজিংয়ের আড়ালে দখল করা সরকারি খাস জমি থেকে ভুক্তভোগীদের জমি কোনোটাই উদ্ধার করা সম্ভব হয়নি, বরং আগের প্রভাবেই প্রকাশ্যে চলছে এই হাউজিং। সাদত নিশাদ, দেশ টিভি, ঢাকা। 3 দিনের সফরে আজ ঢাকায় আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল অ্যানচুলিক এবং পূর্ব প্যাসিফিক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যান্ড্রু হেরাব। 3 দিনের এই সফরে বাংলাদেশের সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণ, ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ, রোহিঙ্গা সংকটের সহায়তা এবং মিয়ানমারের পরিস্থিতি সহ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন মার্কিন 2 উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী। পরে বিএনপি, জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। এছাড়া বৃহস্পতিবার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সহ সরকারের জ্যেষ্ঠ প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন তারা। আজ ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে বৈঠক করবেন তিনি। বাংলাদেশের রাজনৈতিক পালা বদলের পর ঢাকার সঙ্গে স্থবির দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করে তা এগিয়ে নিতে মনোযোগ দিচ্ছে পাকিস্তান। দুদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য সহ সহযোগিতার নানা ক্ষেত্রে একটি ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় বাংলাদেশ। এরই অংশ হিসেবে প্রায় 15 বছর পর আগামীকাল ঢাকা অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিবদের বৈঠক। টাঙ্গাইলের সখীপুরে সংরক্ষিত শাল গজারি বনে দুর্বৃত্তদের দেয়া আগুনে ক্ষতিগ্রস্ত হচ্ছে বনাঞ্চল, সেই সঙ্গে পরিবেশ ও জীববৈচিত্র্য পড়ছে হুমকির মুখে। আগুন নির্বাপন এবং সরকারিভাবে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ না করায় বারবার আগুনের ঘটনা ঘটছে। স্থানীয়দের অভিযোগ, বন কর্মকর্তাদের যোগসাজশেই বনে আগুন দেওয়া হচ্ছে। সহকর্মী অভিজিৎ ঘোষের রিপোর্ট, জানাচ্ছেন সালমা জাহান। এভাবে পুড়ছে টাঙ্গাইলের মধুপুর, ঘাটাইল ও সখীপুর বনাঞ্চল। দুর্বৃত্তের দেয়া আগুনে দিনে দুপুরে বনাঞ্চলের গাছপালা পুড়লেও নেভানোর উদ্যোগ নেই কর্তৃপক্ষের। মির্জাপুর বাসতল রেঞ্জের মুসারচালা কটামরা বনাঞ্চলের একই চিত্র বলে দিচ্ছে বন পুরানোর কারণ। সখীপুরে প্রায় 2200 একর জমিতে শাল গজারির সংরক্ষিত বন।
এর মধ্যে 1780 একর বনভূমিতে টেকসই বন ও জীবিকা প্রকল্পের আওতায় প্রায় 10,80,000 ফলদ এবং ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। তবে আগুনে প্রকল্পের গাছসহ পুড়ে ছাই হচ্ছে ছোট ছোট শালগজারির চারা। এছাড়া বনের ভেতরে বানর, বেজি, কাঠবিড়ালি, শিয়াল, চিল, শালিক, ঘুঘু, গুইসাপ সহ বিভিন্ন প্রজাতির প্রাণী মারা যাচ্ছে। পাশাপাশি হারিয়ে যাচ্ছে তাদের নিরাপদ বাসস্থান। বন বিভাগের লোকজনকে ম্যানেজ করে বনাঞ্চলের ভেতরে বসতি গড়ে উঠছে। তাদের যোগসাজশে বনে দেওয়া হচ্ছে আগুন। অভিযোগ স্থানীয়দের। হচ্ছে আপনার বিট কর্মকর্তা, সরকারি কর্মকর্তা যারা ওনারাই দিচ্ছে, এটা আম পাবলিক দিতে পারবে না। বন বিভাগ যদি সোচ্চার থাকতো তাহলে এই বন জঙ্গলে কেউ আগুন দিতে পারতো না। টাকা পয়সা লেনদেন না হইলে আমি করলাম না, আমার নামে মামলা হইলো, যে করলো তার নামে মামলা হইলো না, তাহলে কি বুঝাই? আমরা চাই যে আগুনটা দেওয়া বন্ধ হোক। এটা যে যারাই দেখ, এটা অবশ্যই পরিবেশের জন্য ক্ষতি, আমাদের প্রাকৃতিক টাঙ্গাইলের যে শালবন, সেই শালবনের জন্য ক্ষতি। তবে আগুন লাগা ও বসতি গড়ে ওঠার বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি নলুয়া বিট কর্মকর্তা তানভীর হাসান ও মির্জাপুরের বাস্তল রেঞ্জ কর্মকর্তা শাহিনুর রহমান বিপ্লব। টার্গেটিংয়ে আসলে বিটে বসে বক্তব্য দেওয়াটা হচ্ছে আমার জন্য, আমি তারপর বললাম যে আমি যেহেতু ট্রেনিংয়ে আছি, সো আমার জন্য হচ্ছে সেনসিটিভ আর কি। আপনার যা ইচ্ছা আপনি তার লিখে দেন, আমার কোনো বক্তব্য নাই, এখানে কোনো বক্তব্য নাই। পরিবেশবিদরা বলছেন বনে আগুনের কারণে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। গাছ ধ্বংসের কারণে, বনভূমি উজাড় করার কারণে আমাদের দেশে তাপমাত্রা বাড়ছি বলা চলে। কারণ আমরা জানি যে গাছ অক্সিজেন তৈরির কারখানা। তবে বন কর্মকর্তা বললেন বন বিভাগের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে। এখানে যদি এই ধরনের কোনো ঘটনা থাকে, স্পেসিফিক আমাদের ফরেস্টাররা বা বনকর্মী কেউ জড়িত থাকে, তাহলে আমরা তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিই। টাঙ্গাইলে 58,774 একর বনভূমি বেদখল হওয়ার পর বিগত 7 বছরে উদ্ধার করা হয়েছে 21,000 একর বনভূমি। নিউজ ডেস্ক, দেশ টিভি। দুর্বৃত্তদের নারকীয় তাণ্ডবে মাথা গোঁজার শেষ ঠাঁইটুকু হারিয়েছে যশোর সদরের নরেন্দ্রপুর ইউনিয়নের 14টি উদ্বাস্তু পরিবার। 1 বিঘা জমি জোরপূর্বক দখল করতে মাটির সঙ্গে মিশে দিয়েছে পরিবারগুলোর ঘরবাড়ি, আসবাবপত্র। মারধর করা হয়েছে নারী ও শিশুদের। সবকিছু হারিয়ে এখন দিশেহারা পরিবারগুলো অর্ধশত মানুষ। ভুক্তভোগীর অভিযোগ, যশোর স্থানীয় এক জামায়াত নেতার নেতৃত্বে এই নারকীয় তাণ্ডব চালানো হয়। সহকর্মী সালাউদ্দিন সাগরের রিপোর্ট, জানাচ্ছেন টুম্পা আফরোজ। যশোরের নরেন্দ্রপুর ইউনিয়নের খাপাড়া। গেল 13 এপ্রিল সকাল 8টার একটু আগেও এই ধ্বংসস্তূপে ছিল শিশুদের কোলাহল, মায়ের স্নেহ, বাবার দরদ মাখা শাসন আর জীবিকার তাগিদের তাড়া। রোজকার মতো সেদিনও ঘটেছিল তাই। জীবিকার তাগিদে বাড়িগুলো পুরুষশূন্য হতেই ধারালো রামদা, কুঠার, শাবল আর বাঁশের লাঠি হাতে অন্তত 50 থেকে 60 জন দুর্বৃত্ত ঝাঁপিয়ে পড়ে উদ্বাস্তু পরিবারগুলোর ওপর। মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয় 14টি পরিবারের ঘরবাড়ি। মারপিট করা হয় বাড়িতে থাকা নারী শিশুদেরও। ভুক্তভোগীদের অভিযোগ, নারকীয় এ তাণ্ডবের নেতৃত্বে ছিলেন স্থানীয় জামায়াত ইসলামের নেতা কবির খা। 8 গোটিকা আমরা ছেলে বাড়ি নেই, 8 গোটিকা এসে মহিলাকে মারধর করছে, ভাঙচুর করছে, বাড়ি করছে, ভাঙচুর করছে। 50-60 জন লোক অস্ত্রপাতি নিয়ে, লাঠি ঠাঙ্গা নিয়ে আসে ভাঙচুর স্টার্ট করেছে। সব ঘর দরজা ভাঙচুর করেছে। 50 বছর এই জমিতে আমরা কেউ আমাকে কোনোদিন এরকম করিনি। খাবার জামাতের তবি কবির ছেলেবেলে সব আসে আমাকে সে ভাঙচুর আরম্ভ করতেছে। বলছে তোদের কোনো কথাই শুনবো না, তোদের কোনো কথাই শোনা হবে না, তোদের এক্ষুনি বেরোতে হবে। স্থানীয়রা জানায় উদ্বাস্তু এই পরিবারগুলিকে একই জমিতে আশ্রয় দিয়েছিল সাইদ বক্স নামের এক ব্যক্তি। সম্ভবত আজকে হঠাৎ করে জমিটা দখলের উদ্দেশ্যে হয়তো তারা এই ভাঙচুর করতে পারে। এদিকে ঘটনার 2 দিন পর 15 এপ্রিল সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে জেলা বিএনপির নেতৃবৃন্দ এটাকে নারকীয় তাণ্ডব বলে অভিহিত করেন। এটা তো একটা নারকীয় একটা ধ্বংসযজ্ঞ, আপনারা নিজেরাও প্রত্যক্ষ করছেন। হ্যাঁ, যারা ক্ষতিগ্রস্ত, যারা ভুক্তভোগী, স্পষ্টভাবে তারা জামাত ইসলামীর দিকে আঙুল তুলছে। পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। একটা মামলা প্রক্রিয়াধীন চলছে, আমরা আইনসঙ্গত ব্যবস্থা গ্রহণের জন্য তৎপর রয়েছি। ঘটনাস্থলে ওইখানে আমরা কাউকে আটক করতে পারিনি, আমরা যাওয়ার পরেই
সবাই এদিক সেদিক চলে যায়। অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে এই মাটিতে এই উদ্বাস্তুদের বসবাস। এতটা সময় পেরিয়ে তৃতীয় প্রজন্ম দেখল এমন নৃশংসতা। নিউজ ডেস্ক, দেশ টিভি। নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। বুধবার ভোর 4টায় বেগমগঞ্জ জেলায় এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, বেগমগঞ্জ সড়কে দাঁড়িয়ে থাকা বালুবাহী একটি ট্রাককে লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা অপর একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ধাক্কা দেয়া ট্রাকটির সামনে বসে থাকা 2 জন হেলপার নিহত হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ দুটি উদ্ধার করে। পটুয়াখালীর কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ইউনিয়ন বিএনপি কার্যালয় সহ 5টি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাতে 2টার দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানায়, বিএনপি কার্যালয় থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুনের লেলিহান শিখা কার্যালয় সহ 2টি মুদি দোকান, একটি রেস্টুরেন্ট, একটি কীটনাশকের দোকান পুড়ে যায়। খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে 1 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় 30 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্তরা। বঙ্গোপসাগরে শুরু হয়েছে সব ধরনের মাছ ধরার উপর 58 দিনের নিষেধাজ্ঞা। বিগত বছরগুলোর চেয়ে সময়সীমা কমিয়ে পুনর্বিন্যাস করায় খুশি পটুয়াখালী জেলা সহ মৎস্য সংশ্লিষ্টরা। পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে সামঞ্জস্য রাখার বিষয়টি অন্তর্বর্তীকালীন সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত বলে মনে করছেন মৎস্য গবেষকরা। তবে কক্সবাজারের জেলেরা বলছে, নিষেধাজ্ঞা 1 মাস এগিয়ে আনার বিপাকে পড়েছেন অনেকে। সরকারি সহায়তা বাড়ানোর দাবি করেছেন তারা। পটুয়াখালী থেকে সহকর্মী সাইদ ইব্রাহিমের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। ইলিশ সহ সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন এবং টেকসই মৎস্য আহরণের জন্য প্রতি বছর বাংলাদেশের জলসীমায় নিষেধাজ্ঞা থাকত 20 মে থেকে 65 দিন। বাংলাদেশে নিষেধাজ্ঞার সুযোগে প্রায় 39 দিন ভারতীয় জেলেরা দেদারসে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মাছ ধরে নিয়ে যেত বলে দীর্ঘদিন অভিযোগ করে আসছিল জেলেরা। তাদের দাবির প্রেক্ষিতে এবছর ভারতের সঙ্গে মিল রেখে 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত 58 দিন নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। গবেষকরা বলছেন, আগে সরকারের নিষেধাজ্ঞা অনুযায়ী বাংলাদেশের মৎস্য সম্পদ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতো আর লাভবান হতো ভারত। তাই এবার নিষেধাজ্ঞা পুনর্বিন্যাস করার বিষয়টিকে অন্তর্বর্তীকালীন সরকারের যুগান্তকারী পদক্ষেপ বলছেন তারা। এটা একটি যুগান্তকারী পদক্ষেপ। বঙ্গোপসাগরের আশেপাশে যে দেশগুলো রয়েছে এবং বাংলাদেশের জেলেরা সকলেই এই সুফলটা পাবে বলে আমি বিশ্বাস করি। জেলেদের দাবি আমলে নিয়েই সময়সীমা 8 দিন কমিয়ে আনা হয়েছে বলছে মৎস্য বিভাগ। মাছের উৎপাদন বৃদ্ধি, মাছের প্রজননের জন্য সকল প্রকার নৌযান নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সবাই সার্বিক সহযোগিতা করে আমরা এই আইন বাস্তবায়ন করব। এদিকে কক্সবাজারের জেলেরা বলছে, নিষেধাজ্ঞা 1 মাস এগিয়ে আনায় বিপাকে পড়েছেন সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলে, ট্রলার মালিক সহ মৎস্য আহরণ সংশ্লিষ্ট অনেকে। এটা বন্ধ দিছে 1 মাস আগে থেকে দিয়ে দিছে এটা। তারপর আপনার কুরবানোর 2 দিন পরে এটা খুললে তখন বর্ষার মৌসুম। তো বর্ষার মৌসুম যখন এখানে সাগরে ঠলা যেতে পারবে না, তখন থেকে এখানে 1 মাস 2 মাস লসে থাকে। নিষেধাজ্ঞার সময়ে সরকারি সহায়তার কথা বলছেন জেলা মৎস্য কর্মকর্তা। কার্যক্রমটি চলমান প্রক্রিয়া। বর্তমানে আমাদের নিবন্ধিত জেলের সংখ্যা হচ্ছে 64,781 জন। এর ভিতরে আমরা খাদ্য সহায়তা দিচ্ছি 63,193 জনের। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। বঙ্গোপসাগরে 58 দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা চলছে। এ নিয়ে আরো জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান। আব্দুর, নিষেধাজ্ঞা কার্যকর করতে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে আর জেলেরা খাদ্য সহায়তা পেয়েছেন কিনা বিস্তারিত কি তথ্য রয়েছে জানাবেন।
জেসিকা, আপনি যথার্থ বলেছিলেন, পর্যটন শহর কক্সবাজার এবং সমুদ্র শহরের জেলেরা 1 মাস তাদের মৎস্য আহরণটি 1 মাস এগিয়ে আনে তারা বিপাকে পড়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং আপনি যেমনটি জানিয়েছিলেন যে পার্শ্ববর্তী দেশের সাথে তাল মিলিয়ে যে তারা 1 মাস এগিয়ে এনেছেন, এটা অবশ্যই তারা অত্যন্ত খুশি এটাতে, যে কারণ আমাদের বন্ধের সময় তারা আমাদের সমুদ্রের সময় ঢুকে মাছগুলো ধরে নিয়ে যেত। জেলেদের অভিযোগ ছিল দীর্ঘদিনের, এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রধান যুগান্তরের সিদ্ধান্ত হিসাবে জেলেরা খুবই এটিকে ইতিবাচক হিসাবে দেখতেছেন। কিন্তু তারা তাদের পক্ষ থেকে যে দাবিটুকু রয়েছে যে জেলেরা আমাদেরকে সুস্বাদু মাছের যে ব্যবস্থা করেন, কিন্তু তাদের জীবন জীবিকা চালানোর জন্য, উন্নয়নের জন্য সরকার কোনো সরকারি পদক্ষেপ নেয় নাই। বিশেষ করে তারা যখন এই 2 মাস বন্ধ থাকবে, তাদের সরকারি সহায়তা অপ্রতুল, এবং সরকারের পক্ষ থেকে যেটা দেওয়া হয় সেটা তারা সঠিকভাবে বন্টন হয় না, এবং যারা পাওয়ার তারা পায় না, যারা যোগ্য নয় তারা পেয়ে থাকে। এবং এটাতেও নানা ধরনের অনিয়ম এবং অব্যবস্থাপনা রয়েছে। সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন কক্সবাজারে 64,581 জন জেলে নিবন্ধিত রয়েছে, কিন্তু 63,153 জন জেলে খাদ্য সহায়তা পায়, কিন্তু এটাও তারা যথাযথভাবে পায় না। এবং যেটা 10 কেজি বা 20 কেজি চাল দেওয়া হয়, সেই চালটাও তাদের জন্য অপ্রতুল। কিন্তু তারা যে জীবনের ঝুঁকি নিয়ে বঙ্গোপসাগরে গিয়ে দেশের মানুষের জন্য মৎস্য আহরণ করেন, কিন্তু তাদের জীবনের নিরাপত্তা নাই, এবং তারা সর্বোপরি এই বন্ধের সময় এক প্রকার মানবতার জীবন যাপন করে। তারা এবার তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার কাছে, যেহেতু আগামীকাল মৎস্য উপদেষ্টা কক্সবাজারে আসবেন, তাদের দাবি হলো যেন তারা তাদের ন্যায্যটুকু তারা পায়, এবং তাদের যে ব্যবস্থাপনাটুকু তাদের দরকার সেটা যেন তারা তাদের সরকারে দিয়ে থাকে। এবং আর নৌ পুলিশ এবং কোস্টগার্ড সহ সরকারি বিভিন্ন সংস্থা জাটকা নিধনের জন্য তারা কার্যকরী পদক্ষেপ নিয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। এবং সর্বশেষ যেটি, এটা হলো যে মৎস্য উপদেষ্টার কক্সবাজার ভ্রমণের মধ্য দিয়ে কক্সবাজারের মৎস্য শিল্পের উন্নয়ন হবে, এই আশায় করেছেন জেলেরা এবং কক্সবাজারবাসী। এইটা ছিল কক্সবাজারের সর্বশেষ। জেসিকা। রহমান, আপনাকে ধন্যবাদ। দর্শক, 58 দিনের মাছ ধরা নিষেধাজ্ঞার বিষয়ে আমাদের সহকর্মী জানাচ্ছিলেন। টাঙ্গাইলে রানীক্ষেত রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে খামারের শত শত লেয়ার ও ব্রয়লার মুরগি। এতে লাখ লাখ টাকা বিনিয়োগ হারিয়ে এবং ঋণ ও কিস্তির বোঝায় নিঃস্ব হচ্ছেন প্রান্তিক পর্যায়ের খামারিরা। আর প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন, রানীক্ষেত রোগের প্রাদুর্ভাবের পূর্বাভাস সহ প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে খামারিদের। সহকর্মী অভিজিৎ ঘোষের রিপোর্ট, জানাচ্ছেন সালমা জাহান। টাঙ্গাইলের গোপালপুরে বিভিন্ন গ্রামের খামারে রানীক্ষেত রোগে আক্রান্ত হয়ে প্রতিদিনই শত শত মুরগি মারা যাচ্ছে। একদিকে বাজারে ডিমের দাম কম, অন্যদিকে খাদ্য, ভ্যাকসিন ও ওষুধের দাম বাড়ায় খামারিরা ব্যাংক ঋণ ও দাদনের টাকা পরিশোধে হিমশিম খাচ্ছে। 1000 মুরগি থেকে 200 মুরগি মারা গেছে। খাদ্য, ডিমের দাম কম, খাদ্যের দাম বেশি, ওষুধপাতির দাম বেশি, ঠিকমতো চিকিৎসা পাচ্ছে না। এই জন্য খামারিরা খুবই ক্ষতিগ্রস্ত। মারা গেছে তো অসুখ, তো ডাক্তার জিজ্ঞাসা করলো যে এটা খান, এটা ঠান্ডা লাগছে, নাহলে ভ্যাকসিন দেয় করি। দেশে ভ্যাকসিনে তো কোনো কাজই করে না। কষ্ট তো লাগে, আমরা কষ্ট করে পালি, টাকা পয়সা খরচ করে পালি, মরা জায়গা তাহলে আমার কত কষ্ট। খামারিদের সুবিধার্থে চড়া দামে বাকিতে মুরগির খাদ্য বিক্রি করার কথা জানালেন এই ব্যবসায়ী। নগদ বাকির মধ্যে ছোট্ট একটা পার্থক্য আছে, এটা 50 টাকার একটা পার্থক্য আছে। একটা খামারি 400 ফিট মিলের যে কোনো একটা ব্যবহার করতে পারে, যার জন্য খাদ্যের মানটা খুব খারাপ হয় না। ঋতু পরিবর্তনের কারণে রানীক্ষেত রোগে আক্রান্ত হয়ে মুরগি মারা যাচ্ছে। খামারিদের সব ধরনের সহযোগিতা দেওয়ার কথা জানান প্রাণী সম্পদের এই কর্মকর্তা। প্রত্যেকটা খামারেই, যেগুলো মোটামুটি বড় এবং ছোট খামারগুলো কিছু কিছু টাচ করা হয়েছে, তাদেরকে আমরা আলাদাভাবে লিফলেট, পোস্টার জৈব নিরাপত্তা বিষয়ে পৌঁছায় দিয়েছি। আর এখনো সামনে আমাদের আরও পরিকল্পনা রয়েছে যে তাদেরকে নিয়ে আরও ক্যাম্পেইন কি করা যায়। জেলায় অন্তত 40,000 পোল্ট্রি খামার থাকলেও চলমান মহামারীতে কি পরিমাণ খামারি ক্ষতিগ্রস্ত হয়েছে তার সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি প্রাণী সম্পদ কার্যালয়। নিউজ ডেস্ক, দেশ টিভি।